শত্রুদেশ চীনের নজর ভারতের 7 বন অর্থাৎ 7 সিস্টার্সের দিকে। ইতিমধ্যে 7 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন। একদিকে চীন, অন্যদিকে চিরশত্রু পাকিস্তান নিয়ে রীতিমতো মহাচিন্তায় ভারত। এবার পাকিস্তান দাবি করল ভারতের গুজরাটে জুনাগড় শহরকে। এমনিতেই মণিপুর নিয়ে বিপাকে রয়েছে ভারত। সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি সোমবারও উত্তপ্ত ছিল। কুকিরা কোতর্ক নামে একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে। এতে সেখানে গাড়িসহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে বিপুল সংখ্যক নারী ইম্ফলে রাস্তায় নামেন। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন তারা। কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের 2টি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করে রেখেছে। বিষ্ণুপুরের ড্রোন হামলায় আর কে রাবি নামের 78 বছর বয়সী এক ব্যক্তি নিহত ও 6 জন আহত হয়েছেন। যেসব কুকি বিদ্রোহী হামলা চালিয়েছে তারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে বলে জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে হামলায় অন্তত 3টি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশের আইজি, ডিআইজি কাজ করছেন। বিদ্রোহীদের দমনে পাল্টা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা। মণিপুরে যখন বিদ্রোহীদের দমনে সেখানকার প্রশাসন ব্যস্ত, তখনই রাজ্যটির রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 2টি ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা কেন্দ্রীয় পুলিশ ফোর্সের একটি গাড়িকে ধাওয়া দিচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে তারা 7 রঙা পতাকা টাঙিয়ে দিয়েছেন। অন্যদিকে জম্মু কাশ্মীর থেকে আন্তর্জাতিক নজর কি এবার ভারতের পশ্চিম প্রান্তে আনতে চাইছে পাকিস্তান? হঠাৎই সাংবাদিক বৈঠক করে গুজরাটে জুনাগড়কে নিজেদের অংশ বলে বহু পুরনো দাবি আবার খুঁচিয়ে তুলেছে ইসলামাবাদ। ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারির নিন্দা করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা বালোচ দাবি করেন 1948 সাল থেকে জুনাগড় কবজা করে রেখেছে ভারত। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সবসময় স্পষ্ট বলেও দাবি করেছেন মমতাজ। তিনি বলেন, দেশভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাক জনগণ জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। মমতাজ দাবি করেছেন, পাকিস্তানের পক্ষ থেকে সর্বদাই জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক এবং কূটনৈতিক মঞ্চে উত্থাপিত হয়েছে। পাকিস্তান এবার এ নিয়ে শান্তিপূর্ণ সমাধান চায় বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবে বিবেচনা করে পাকিস্তান। তবে জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। 2020 সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। সেদেশের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল। পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল। একই সঙ্গে গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং সরক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের বর্ষপূর্তি ঠিক একদিন আগে এই নয়া মানচিত্র উন্মোচন করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, এই মানচিত্র প্রত্যেক পাক নাগরিক এবং কাশ্মীরের মানুষের আশার প্রতীক। তারপর সিন্ধু নদ দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ক্ষমতা হারিয়েছেন ইমরান, গ্রেপ্তারও হয়েছেন। ক্ষমতায় এসেছে শাহবাজ শরীফের সরকার। প্রায় 4 বছর আগে পাকিস্তান ওই রাজনৈতিক মানচিত্র প্রকাশ করার পর ভারত সেটিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল। জুনাগড়কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করাকেও পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষা পোষণ বলে দাবি করেছিল নয়াদিল্লি। অন্যদিকে ইসলামাবাদের দাবি ছিল, জুনাগড়ের শেষ নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান নাকি চাইতেন যেন পাকিস্তানেরই অংশ হয় জুনাগড়। করাচিতে 67 বছর বয়সে মৃত্যুর সময় জাহাঙ্গীর নাকি বলেছিলেন, পাকিস্তানের অংশ জুনাগড়। জাহাঙ্গীর পূর্বপুরুষদের শাসন করা জমিতে কখনো ফিরে যেতে পারেননি, তবে তিনি মাটির টান ভুলতেও পারেননি।
তিনি সেই সময়ে বলেছিলেন 1947 সালে আমার দাদু পাকিস্তানের যোগদানের জন্য স্বাক্ষর করেছিলেন, তবে এর জন্য তাকে তার রাজত্ব হারাতে হয়েছিল। আমরা এখনও আমাদের রাজ্যের জন্য লড়াই করছি। বিষয়টি জাতিসংঘে বিচারাধীন। শোনা যায় জাহাঙ্গীরের দাদু নবাব মোহাম্মদ মহব্বত খান চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে থাকতে, কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তার হিন্দু প্রজারা। অশান্তি ঠেকানোর অজুহাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জুনাগড়ের কাছে পাঠান ভারতীয় সেনা। তাদের আক্রমণের পর পরিবার, কুকুর, মূল্যবান জিনিসপত্র এবং কোষাগার ফাঁকা করে করাচি চলে যান মহব্বত। 1948 সালে ভারতের অন্তর্ভুক্ত করা হয় জুনাগড়কে। জাহাঙ্গীর খানের এস্টেট এবং সম্পত্তি তালিকা অনুযায়ী যে পরিমাণ সম্পত্তি তার দাদু ভারতে রেখে গিয়েছিলেন তার অঙ্ক কোটি কোটি টাকা। করাচিতে পরিবার নিয়ে যাওয়ার পর ফাতেমা জিন্না রুটে জুনাগড় হাউস নামে অট্টালিকা তৈরি করেন মহব্বত। সেই ভবনে মহব্বতের 3 প্রজন্মেরও বেশি বসবাস করছেন। সিন্ধ প্রদেশের গভর্নরও হন মহব্বতের পুত্র তথা জাহাঙ্গীরের পিতা নবাব মোহাম্মদ দিলওয়ার খানজি। 2004 সালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর তার শেকড়ের টানের কথা জানিয়েছিলেন এবং তা খুঁজে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার ইচ্ছা জুনাগড় যাওয়া এবং সেই রাজ্যের মানুষের সঙ্গে দেখা করা। কামনা করি দেশভাগের আগে সেখানে মুসলিম এবং হিন্দুদের ভ্রাতৃত্ববোধ যেমন ছিল তেমনই যেন থাকে। সেই জুনাগড়কে পাকিস্তানের অংশ দেখিয়ে বছর 4 আগে মানচিত্র প্রকাশ করেছিলেন ইমরান। সরকার বদলের পর আবার বিষয়টি চাঙ্গা হয়েছে। শাহবাজ সরকারও দাবি করেছে জুনাগড় অবৈধভাবে দখল করে রেখেছে ভারত।